আসসালামু আলাইকুম সবাইকে। মেরিনস কিচেন থেকে আমি মেরিন আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি মজার ও একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার জন্য। মেরিনস কিচেন মানেই আলহামদুলিল্লাহ পারফেক্ট রেসিপি। আমাকে যারা ভালোবাসেন তারা সবাই জানেন আমার রেসিপিগুলো কতটা পারফেক্ট, আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজভাবে একদম পারফেক্ট রেসিপি শেয়ার করতে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া 1.5 পাউন্ড ওজনের একটা অনেক বেশি মজার ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। তো ভ্যানিলা কেকের বেসটা আমি চুলাতেই বেক করেছি, মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। সহজভাবে ক্রিম তৈরি করেছি আর ডেকোরেশন করেছি। আর ডেকোরেশনের জন্য যে কালার, ডিপ কালারটা তৈরি করেছি, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে তৈরি করা যাবে এরকম সুন্দর কালার। তো A to Z শেয়ার করেছি, আর আশা করব সব মিলিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল ও পেজের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো কেকটা তৈরি করার জন্য যেহেতু 1.5 পাউন্ড কেকের বেস, আমাদের সে অনুযায়ী সব কিছু নিয়ে নিচ্ছি। তো এখানে হাফ কাপ পরিমাণ দিলাম ময়দা, 2 টেবিল চামচ বা 1/8 কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এবং 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ। এবার এখানে হাফ চা চামচ পরিমাণ একটু ভরে ভরে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। এই সমান সমান না, একটু উঁচু করে দিয়েছি। আর সেমভাবে আমি ভ্যানিলা পাউডারটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ একটু ভরে ভরে। আর 1/4 চা চামচ মতো দিলাম বেকিং সোডা, আর 1 চিমটি লবণ দিচ্ছি। আর আমি এখানে ভ্যানিলা পাউডারটা দিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, সেটা অবশ্যই পরে লিকুইড মিশ্রণ বা ডিমের যেই ইয়েটা সেটার সাথে অ্যাড করবেন, ডিমের ফোমটার সাথে। তো এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আর অবশ্যই স্পঞ্জ কেক ভালো হওয়ার জন্য বা যে কোনো কেক বেক করার সময় এই শুকনো উপকরণগুলো চেলে নেবেন, এতে করে রেজাল্টটা বেশি ভালো হবে। তো শুকনো উপকরণগুলো আমি চেলে নেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো মেশানো হয়ে গেলে আমি এখানে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচার থাকা 3টি ডিম নিয়ে নিয়েছি। প্রতি 1 পাউন্ড কেকের জন্য মোটামুটি 2টা ডিম লাগে। তো আমার কেকটা যেহেতু 1.5 পাউন্ডের ছিল, আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। তো এবার ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি খুব সাবধানে, যেন ডিমের কুসুমটা সাদা অংশের সাথে না থাকে। তারপর সাদা অংশটাকে একটু বিট করে নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তো একটু বিট করে চিনিটা আমি অল্প অল্প করে 3 থেকে 4 ধাপে দিব, আর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করব। এতে করে ডিমের ফোমটা খুব ভালো হবে। একেবারে ধুম করে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন, 4-5 বারে দিবেন, সমস্যা নেই। আর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করবেন। তো আমিও কিন্তু কথা বলতে বলতে চিনিটা দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত বিট করছি। আর এরই মধ্যে কিন্তু আমার ডিমের ফোমটা হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগে না, আমার সর্বোচ্চ 3 মিনিট লাগে, এর মধ্যেই ডিমের ফোম হয়ে যায়। তো দেখুন এরকম ফোম হয়ে গিয়েছে, বাটিটা উপর করলেও দেখবেন পড়বে না, সেই পর্যায়ে ডিমের কুসুম দিয়ে দিলাম। আর ভ্যানিলা এসেন্সটা যদি আপনারা দেন পাউডার না দিয়ে, সেটাও কিন্তু এই ডিমের কুসুমের সাথে দিবেন, সাদা অংশের সাথে দিয়ে দিবেন না। ডিমের কুসুমটা এই পর্যায়ে আমি দিলাম, এই পর্যায়ে আপনারা ডিমের কুসুমের সাথে এসেন্সটা দিয়ে দিবেন। এই তো দেখুন এটা কতটা ফ্লাফি হয়েছে। তো আপনারা যদি পারফেক্টভাবে ডিমের ম্যারাংটা তৈরি করতে পারেন, তাহলে স্পঞ্জ কেক পারফেক্ট হবে। আর আরও একটা টিপস হচ্ছে, স্পঞ্জ কেকের যখন ডিমের ম্যারাংটা তৈরি করবেন, বাটিটা এবং বিটার স্ট্যান্ডটা যেন একদম শুকনো থাকে। শুকনো অবস্থায় ডিমগুলো দিবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম, সেগুলো এখানে আমি 3বারে অল্প অল্প করে দিব, আর এটাকে মিক্স করব। তো অল্প কিছু দিয়েছি, তারপর স্প্যাচুলার মাধ্যমে আমি একটু মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশছে, ততক্ষণ আমি মিশিয়ে নিয়েছি। তো তারপর এখন দ্বিতীয় ধাপের শুকনো উপকরণগুলো আমি এখানে দিয়ে দিলাম, তারপর আবারও স্প্যাচুলার মাধ্যমে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা স্প্যাচুলা বা হ্যান্ড উইক্স যেটা আপনাদের ইচ্ছে সেটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যখন দ্বিতীয় ধাপের শুকনো উপকরণগুলো মোটামুটি আমার মেশানো হয়ে গেছে, তারপর আরও কিছু শুকনো উপকরণ আমি দিয়ে দিয়েছি। আমি এখানে 4বারে শুকনো উপকরণগুলো অ্যাড করছি অল্প অল্প করে, অল্প অল্প করে অ্যাড করলে মিক্সিংটা বেশ ভালো হয়। আর 2 টেবিল চামচ পরিমাণ আমি পানি নিয়েছি, তো সেখান থেকে কিছুটা পানি এখন আমি দিয়ে দিলাম। আপনারা এখানে পানি বা দুধ দিতে পারেন, কোনো সমস্যা নেই, পানিও দিতে পারেন। তো 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি, সেখান থেকে হাফের মতো দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। তারপর আমি বাকি সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিলাম, এবং বাকি পানিটুকুও দিয়ে দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি, যদি লাগে তাহলে দিব। তো ডিমের সাইজের উপর ডিপেন্ড করে দেখা যায় এই লিকুইডের পরিমাণটা কিছুটা কম বেশি লাগতে পারে, এই আর কি। তো আমি সেটা বুঝে বুঝে অ্যাড করি। তো এখানে আমার 2 টেবিল চামচ পরিমাণ সবটুকু লাগেনি, অল্প একটু রয়ে গিয়েছিল। এই তো এরই মধ্যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ একদম সিল্কি একটা ক্রিমি ব্যাটার হবে। তো এখানে কেকটাকে বেক করার জন্য আমি 7 ইঞ্চি সাইজের একটা রাউন্ড
শেপের কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডের নিচে খুব সামান্য একটু অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এখন সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নিয়েছি। তো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর বেশ কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। স্পঞ্জ কেকের ব্যাটার একটু ভালোভাবে ট্যাপ করতে হয়। তো আমি আজকে কেকটাকে চুলায় বেক করব, তবে আপনারা চাইলে কিন্তু ওভেনও 170 থেকে 80 ডিগ্রি তাপে আপ ডাউন হিট অন রেখে মিডল তাকে রেখে বেক করে নিতে পারেন 30 থেকে 35 মিনিটের মতো, তাহলে কেকটা হয়ে যাবে। আর আমি চুলায় বেক করার জন্য 10 মিনিট আগে থেকে মিডিয়াম আঁচে একটা হাঁড়ি গরম করে নিয়েছিলাম। হাঁড়ির নিচে একটা স্ট্যান্ড দেওয়া ছিল, স্ট্যান্ডের উপর কেক মোল্ডটা বসিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার মধ্যে এরকম ছিদ্র রাখা যাবে না, ছিদ্র থাকলে ভিতরে ভাপটা বাইরে বের হয়ে আসবে, এতে করে কেকটা কিন্তু ভালো হবে না। সেজন্য আমি ঢাকনার ছিদ্রটা খুব ভালো করে বন্ধ করে দিলাম। এবার চুলার আঁচটা একদম লোর চেয়ে খুব সামান্য একটু বাড়িয়ে রেখে আমি কেকটাকে বেক করে নিয়েছি 35 মিনিটের মতো। তো এক একজনের চুলার তাপ এক এক রকম বা ওভেনের টেম্পারেচার এক এক রকম, সেটা বুঝে আপনারা বেক করবেন। তো আমার 35 মিনিটের মতো সময় লেগেছে। এর মধ্যে মাশাআল্লাহ দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। মানে এটা দেখে মনে হচ্ছে ওভেনে বেক করা, এতটাই সুন্দর হয়েছে। তবে এটা কিন্তু 100% আমি চুলাতেই বেক করেছি, আলহামদুলিল্লাহ। তো আমার টিপসগুলো ফলো করে বাসায় তৈরি করবেন, চুলাতেই কিন্তু অনেক বেশি পারফেক্ট আর একদম স্পঞ্জি সফট কেক তৈরি করতে পারবেন। তো কেকটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। তো দেখুন নিচেও কিন্তু খুব সুন্দর কালার এসেছে সব দিক দিয়ে, আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট একটা স্পঞ্জ কেক। তো আর স্পঞ্জ কেক যে কতটা স্পঞ্জি আর সফট হতে পারে সেটা যদি আপনারা রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ দেখুন কতটা স্পঞ্জি। আর মাশাআল্লাহ এই কেকের রিভিউ এত ভালো এসেছিল, যিনি আসলে অর্ডার করেছিলেন মানে উনি অনেক বেশি মজাদার বলেছেন যে আমার খাওয়া একটা বেস্ট কেক, আলহামদুলিল্লাহ যে অনেক মজা হয়েছে। তো কেকটাকে স্লাইস করে নেওয়ার পর এবার আমি চলে আসলাম হচ্ছে ক্রিমটা তৈরি করার জন্য। তো এখানে আমার 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম লাগবে। তো এখানে আমি এবার হুইপ ব্র্যান্ডের বরফ ঠান্ডা হুইপ ক্রিমটা নিয়ে নিয়েছি। এই ক্রিমটা মানে কিনে আনার পর ডিপ ফ্রিজে রাখতে হয়। তো ব্যবহারের 40 মিনিট 50 মিনিট আগে বা ঘন্টাখানেক আগে নামিয়ে রাখলে একটু নরম হয়ে আসে, তখন এটাকে বরফ ঠান্ডা অবস্থায় বিট করতে হবে, নর্মাল করা যাবে না। মানে একদম বরফ ঠান্ডা পজিশনে থাকবে, তখন এটাকে ইলেকট্রিক বিটের মিডিয়াম স্পিডে বিট করে নিলেই ঝটপট ক্রিমটা হয়ে যাবে। শুধুমাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, কোনো কিছুই করতে হবে না। তবে বাটিটা এবং বিটের স্ট্যান্ডটা শুকনো রাখার চেষ্টা করবেন, কোনো ধরনের যেন পানি না থাকে। তো দেখতেই পাচ্ছেন চোখের পলকে কিন্তু আমি এখানে কিন্তু কোনো কাট করিনি, আমি মানে দেখিয়ে দিচ্ছি যে কত দ্রুত ক্রিমটা হয়ে যায়। আমার 4 মিনিটের মধ্যেই আলহামদুলিল্লাহ বা তার আগেই ক্রিম হয়ে যায়, আমি কিছুই ইউজ করি না। তবে আপনারা আরও টেস্টি করার জন্য এখানে আপনারা চাইলে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, বেশি মিষ্টি করতে চাইলে আইসিং সুগার ইউজ করতে পারেন। এই তো দেখুন ঝটপট কিন্তু আমার ক্রিমটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো একটু দেখিয়ে দিচ্ছি ক্রিমটা যে কতটা পারফেক্ট হয়েছে। আসলে বরফ ঠান্ডা ক্রিমটাকে যদি আপনারা বিট করতে পারেন, এবং কিছু ক্রিম আছে যেগুলো কিনে আনার পর নর্মাল ফ্রিজে রাখতে হয়, কিছু ক্রিম আছে যেটা কিনে আনার পর ডিপ ফ্রিজে রাখতে হয়। ওইটা যদি আপনারা মানে কেনার সময় এটা বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু বরফ ঠান্ডা অবস্থায় ক্রিমটা যদি বিট করেন কোনো সমস্যা হবে না, 100% পারফেক্টভাবে ক্রিম হবে। মানে যেটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হয় ওইটাকে ব্যবহারের ঘন্টাখানেক আগে ডিপ ফ্রিজে রেখে বরফ ঠান্ডা করে বিট করবেন, আর যেটা ডিপ ফ্রিজে রাখতে হয় সেটা মানে বিট করে ঘন্টাখানেক আগে নর্মালি রেখে কিছুটা নরম করে বরফ ঠান্ডা অবস্থায় বিট করবেন। তো এতটুকুই পার্থক্য, আর কিছুই করতে হয় না ইনশাল্লাহ, আপনারা ট্রাই করে দেখবেন। তো যাই হোক, এখন আমি ডেকোরেশনের পর্যায়ে চলে আসলাম। কেক বোর্ডে আমি একটা কেকের স্লাইস দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সুগার সিরাপ, আর এখন পাইপিং ব্যাগের মাধ্যমে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর সুগার সিরাপ তো আমরা সবাই তৈরি করতে পারি। 1/2 কাপ পরিমাণ পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিলেই কিন্তু ঝটপট সুগার সিরাপ হয়ে যায়। তো কেকের ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হোয়াইট চকলেট গানাশ। আমি ভ্যানিলা কেকে সবসময় হোয়াইট চকলেট গানাশটা ব্যবহার করার চেষ্টা করি, এতে করে কেকের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর গানাশ ছাড়া আমার কাছে আসলে সেটা হোয়াইট চকলেট হোক বা ডার্ক চকলেট হোক, গানাশ না দিলে আমার কাছে মনে হয় কেকের আসল টেস্ট লাগে না, বা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো তো এবার আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম, তারপর সেমভাবে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আর সুগার সিরাপটাও পারফেক্টভাবে দেওয়া খুব গুরুত্বপূর্ণ, যেন সুগার সিরাপটা অনেক বেশিও না হয় আবার কমও না হয়, কারণ বেশি হলে কেকটা কিন্তু খেতে ভিজা ভিজা লাগবে, স্যাঁতস্যাঁতে লাগবে, আবার কম হলে কিন্তু কেকটা খেতে ড্রাই লাগবে, সেটাও কিন্তু ভালো লাগবে না। তো মোটামুটি সবটা লেয়ারে যেন সমানভাবে একটা সুগার সিরাপটা যায় সেটা একটু খেয়াল রেখে আপনারা সুগার সিরাপটা দিয়ে নেবেন।
তো কথা বলতে বলতে আমার দ্বিতীয় লেয়ারের কাজ শেষ এবং এখন হচ্ছে সবশেষের লেয়ারটা বসিয়ে দিলাম। তো এবারও দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে সুগার সিরাপ সম্পূর্ণ লেয়ারে, তারপর হচ্ছে অল্প করে ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রাম্ব স্কুট করে নিব। আসলে কেক হচ্ছে ভালোবাসার জিনিস, ভালোবেসে যত্ন নিয়ে কাজটা করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো অল্প একটু ক্রিম আমি লাগিয়ে নিয়েছি উপরে এবং সাইডে, আর কিছুটা গানাশ ছিল সেটাও উপরে দিয়ে দিলাম, এতে করেও টেস্টটা আরও ভালো লাগবে। তো এবার অল্প করে যেটা ক্রিমটা নিয়েছি সেটা সম্পূর্ণ কেকে অল্প অল্প করে আমি সাইডে লাগিয়ে দিয়েছি। তারপর ক্রাম্বসটাকে একটু কভার করে নিচ্ছি আর কি, যেন ক্রাম্বসগুলো কেকের ফিনিশিংয়ের সময় উপরে ভেসে না আসে। ক্রাম্বসগুলোকে এভাবে অল্প করে ক্রিম দিয়ে আমরা মানে কভার করে নিচ্ছি, এটা হচ্ছে ক্রাম্ব স্কুট করা। তো এটা করে তারপর হচ্ছে ফাইনালি কেকের উপরে মানে ফিনিশিং দেব। আর হচ্ছে ক্রাম্ব স্কুট করার পর হাতে সময় থাকলে 15-20 মিনিট অথবা আধা ঘন্টার জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন কেকটাকে, এতে করে ফিনিশিং আরও ভালো আসবে। তবে আমি রাখার সময় পাইনি, আমি নর্মালি সাথে সাথেই করে ফেলি, রেখে দেওয়াটা আমার আবার ঝামেলা মনে হয়, আমি করে ফেলি আসলে সত্যি কথা বলতে যেটা। তবে আপনারা চাইলে আরেকটু ফ্রিজে রেখে সেট করে নিতে পারেন। তো আমি কিন্তু ক্রিম সাইডে উপরে লাগিয়ে নিয়েছিলাম, তারপর সাইডটা একটা স্ক্র্যাপারের মাধ্যমে সমান করে নিয়েছি, এখন উপরটা একটা প্যালেট নাইফের মাধ্যমে সমান করে নিচ্ছি মোটামুটি। তারপর আবারও সাইডটা আমি দ্বিতীয়বারের মতো একটা টান দিচ্ছি, এতে করে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আমার চলে এসেছে সাইডে। এখন জাস্ট উপরটা আমি এভাবে টেনে টেনে যে বাড়তি ক্রিমটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি, আর প্যালেট নাইফটাকে প্রতিবার টিস্যুর সাথে একটু মুছে ক্লিন করে নিচ্ছি। এই তো, আশা করব আপনারা বুঝতে পেরেছেন। তো আলতো হাতে ফিনিশিংটা করবেন, ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে কেকে সুন্দর ফিনিশিং নিয়ে আসতে পারবেন। তো উপরে একটা আমি স্পাইরাল ডিজাইন করে নিচ্ছি একটা অয়েল ব্রাশের মাধ্যমে। তারপর এই তো আমি একটা ক্রিম তৈরি করেছি, এই ডিপ মানে কালারের ক্রিমটা কিন্তু অনেকেই তৈরি করতে চান। তো এটা কিভাবে করলাম সেটা শেয়ার করছি। যে কোনো কালার একটু ডিপ করতে চাইলে সেখানে একটু ব্ল্যাক কালার দিবেন। তো এখানে আমি এই যে মানে আমাকে যে পিকচারটা দেওয়া হয়েছিল, আপু যেটা দিয়েছিল সেটার এই কালারটা এরকমই ছিল। তো আমি এইরকম সেম একটা কালার আনার জন্য এখানে ব্লু কালার দিয়েছি, অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে। তার সাথে দিয়েছি একটু রেড এবং একটু ব্ল্যাক, মানে ব্ল্যাক এবং রেডের পরিমাণটা খুবই অল্প, আর হচ্ছে ব্লু কালারের পরিমাণটা একটু বেশি। তো তো এতে করে কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। আর একেবারেই চলে আসবে না, আপনি অল্প অল্প করে দিবেন আর কম্বিনেশনটা বুঝে বুঝে আর একটু অ্যাড করবেন, এভাবে করে দিবেন। তবে মানে ব্লুটা হচ্ছে বেশি, আর ব্ল্যাকটা হচ্ছে সেকেন্ড, আর রেডটা হচ্ছে সবচেয়ে কম। হ্যাঁ, তো রেড আর ব্ল্যাক কালারটা অল্প একটু, আর ব্লুটা অনেকটা বেশি। তো এই তিনটা কম্বিনেশনে এরকম সুন্দর একটা ডিপ কালার আমি তৈরি করে নিয়েছি। এটা অনেকটা সি গ্রিন টাইপের কালার, একটু ডিপ কালার। তো তারপর আমি এখানে আর উপর যে হাজব্যান্ড এবং পাপা যে লেখাটা, এটা ওই আপু বলেছিল। তবে আমি আসলে সত্যি কথা বলতে লেখালেখিতে খুব একটা এক্সপার্ট না, আমি অফ স্ক্রিনে খুব সাবধানে এতটুকুই লিখতে পেরেছি। যাই হোক, তো পাইপিং ব্যাগের মাথাটা কেটে আমি কিছু হার্ট শেপ দিয়ে দিয়েছি, আর এখন কিছু হোয়াইট কালারের সুগার বল উপরে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে গোল্ডেন কালারের সুগার পেপার আমি বসিয়ে দিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু কেকটা ডেকোরেশন হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ আমার কাছে মানে কেকটা আপনাদের ভিডিওতে যেরকম লাগছে দেখতে, তবে এটা সামনাসামনি দেখতে আর অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার যে আপুটা নিয়েছে সেও খুব প্রশংসা করেছে, তার খুব পছন্দ হয়েছে, তার সাথে সাথে খেতেও খুব মজা লেগেছে বলেছে, আলহামদুলিল্লাহ। তো আমার কেকের কিন্তু ফিনিশিং শেষ, মাশাআল্লাহ ডেকোরেশন কমপ্লিট। এবার আমি এটাকে ওয়েট করে দেখাচ্ছি কতটুকু হয়েছে। নর্মালি হচ্ছে 450 গ্রাম, 54 গ্রামে 1 পাউন্ড হয়। তো এখানে দেখুন 770 গ্রাম হয়েছে, তার মানে কিন্তু এখানে 1.5 পাউন্ড প্লাস আছে। তো এই তো আমার আজকের এই কেকটা। আর আমি হচ্ছে ভ্যানিলা কেকগুলো 800 টাকা পাউন্ড রাখি, আপনারা এলাকা ভেদে 700 বা 800 টাকা পাউন্ড রাখতে পারেন, এবং অবশ্যই আপনার কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে রাখবেন। আল্লাহ হাফিজ।